বাংলাদেশের রাজনীতিতে চতুর্দিকে শুধু একটাই আলোচনা, শেখ হাসিনার ফেরা। শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা বীর দর্পে ফিরছেন, এভাবে ফিরছেন, ওভাবে ফিরছেন, আওয়ামী লীগের রাজনীতি ফিরছে। আওয়ামী লীগের কোনো কোনো জায়গায় এরকম অভিযোগও বিরোধীদের পক্ষ থেকে আসছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ট্যাগিংয়ের রাজনীতি আবার শুরু হয়েছে। সাংবাদিক, বিশ্লেষক অনেককে আওয়ামী লীগের দোসর ট্যাগিং দিয়ে তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করা হচ্ছে, নানা কিছু হচ্ছে। আমরা এর আগে একটা ভিডিওতে বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার কিছু বক্তব্য চমকপ্রদ চমক সৃষ্টি করতে চেয়েছেন তিনি কিছু বক্তব্য দিয়ে, সেটা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি একটি অনলাইন মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন। সেই অনেক কথার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা যদি ইন্ট্রোতে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি সরকার পতনের আন্দোলন করবে না। আওয়ামী লীগ যদি বিএনপি সরকার পতনের আন্দোলন না করে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল কোনটা, কোন পথে আওয়ামী লীগ এগোতে চায়? নওফেলও শেখ হাসিনার ফেরার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিভাবে ফিরবেন, কিভাবে তারা বাংলাদেশের রাজনীতি জয় করবেন, সেরকম কথা বলে এক ধরনের সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করেছেন। তার কথাগুলোর কতটা বাস্তবসম্মত, কতটা কল্পনার রাজ্যে থাকার মতো কথা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি তিনি কি ভাবছেন। বিশেষ করে সরকার পতনের পরে নওফেলের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে নওফেলকে অনেক বড় দায়িত্ব কিংবা কাজ হয়তো শেখ হাসিনা দিয়েছেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ কখনো ফিরে আসার উপলক্ষ তৈরি হলে হয়তো নওফেল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে চলে যেতে পারেন। সুতরাং নওফেলের কথাটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের রাজনৈতিক পার্সপেক্টিভে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি তার বক্তব্যগুলো। বলছিলাম, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তার বক্তব্য, চট্টগ্রামের এই সন্তান, চট্টগ্রামে তার পিতার ঐতিহাসিক একটা ভূমিকা রয়েছে, চট্টগ্রামের অন্যতম নেতা তিনি, সাবেক মেয়র তিনি। সুতরাং রাজনীতিতে তার পারিবারিক ঐতিহ্য রয়েছে, এবং দেশের বাইরে লেখাপড়া করার কারণে তার কথাবার্তা, সেগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্টের ভাব রয়েছে। যদিও ওই 24-এর আন্দোলনের সময় নওফেলকে কেন্দ্র করে বেশ সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগের যে সকল নেতা সব থেকে বেশি বিতর্কিত হয়েছিলেন, তার যদি শেষের দিকের লাইনে লিস্ট থাকে, তাহলে নওফেলের নামও হয়তো থাকবে। তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে যে সকল গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলেন, চলুন একটু জানি। তিনি মূলত যে কথাগুলো বলতে চাইলেন, তার মধ্যে একটা কথা হচ্ছে যে একটা মেটিকুলাস ডিজাইনে যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সরকারের সাথে, তা বিভিন্ন সময় তাদের সমন্বয়করা স্বীকার করেছেন। অর্থাৎ এই ব্যাপারগুলো যারা করেছেন তারাই স্বীকার করেছেন যে এটা মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে, এটা কোনো আন্দোলন ছিল না, সেই দাবি করছেন তিনি। সর্বশেষ আসিফ মাহমুদের ভায়োলেন্সের কথা স্বীকার, যেটা আমরা দেখেছি, অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের চাইতে বেশি ভায়োলেন্স কেউ করতে পারবে না, যেটা 24-এ আমরা প্রমাণ করেছি। ভায়োলেন্সের কথা স্বীকার করা এবং সেটার মাধ্যমে আন্দোলনটা যে জনগণের সঙ্গে প্রতারণা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে, সেই দাবি তিনি করছেন। নওফেল সেই দাবি করছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ কোনো কূটনীতিবিদদের মাধ্যমে কিংবা তাদের দয়ায় কিংবা তাদের অনুগ্রহে কিংবা তাদের চাপের মাধ্যমে দেশে ফিরবে না, জনগণের মাধ্যমেই দেশে ফিরবে, জনগণের চাহিদাতে ফিরবে, জনগণের ভালোবাসাতে ফিরবে, এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য অবশ্য বাহাউদ্দিন নাসিমের বক্তব্যের সঙ্গে অনেকখানি মিলে যায়। তিনি বলছেন, দেশে ফিরে আমরা আইন মোকাবেলা করতে চাই, ক্যাঙ্গারু কোর্টের বিচার না, সঠিক বিচারের মুখোমুখি হতে আমরা প্রস্তুত। অর্থাৎ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন, এবং সেখানে সঠিক কোনো বিচার হচ্ছে না। সত্যিকার সঠিক নিরপেক্ষ আদালতে মুখোমুখি হতে কোনো ভয় নেই, সেই বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের লক্ষ্য ছিল ইউনূস সরকারের পতন।
আমাদের লক্ষ্য বিএনপি সরকারের পতন নয়। আমরা বিএনপি সরকারের পতনের জন্য কোনো আন্দোলন করব না। আমরা বিএনপি সরকার পতনের আন্দোলনে মনোযোগী না। আমরা যে আন্দোলন করব সেটা হচ্ছে যে মানুষের অধিকার বাস্তবায়নের আন্দোলন করব। এই যে হামে 500 শিশু মৃত্যু হলো, সেটার দায় কার, সেই আন্দোলন করব। শিশু নির্যাতনের যে ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে কথা বলবো। তেলের দাম বাড়ছে, বিদ্যুতের অবস্থা খারাপ, এই সব ব্যাপারে জনগণের অধিকার নিয়ে কাজ করব। এবং মানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই জনগণের পক্ষে কাজ করা, জনগণের জন্য কাজ করার দল। সুতরাং জনগণের জন্য যে মানে আন্দোলন করা দরকার সেই আন্দোলন করব। বিএনপি সরকারের পতন ঘটানো কোনো মিশন আমাদের নেই। আমার কেন যেন মনে হয়েছে যে তার এই সাক্ষাৎকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মেসেজ এটা বিএনপি সরকারের প্রতি, যে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মিশন নিচ্ছে না। এটা আওয়ামী লীগের একটা কৌশলগত দিক বলেই আমার মনে হয়েছে তার কথা শুনে। দিকটা এরকম যে বিএনপি যেহেতু ক্ষমতায় রয়েছে, বিএনপিকে খেপিয়ে কোনো লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে এক ধরনের মানে সমঝোতা কিংবা সেমি সমঝোতা, সেই প্রক্রিয়াতে গেলেই আওয়ামী লীগের লাভ হবে। এই ভাবনাটা বোধহয় আওয়ামী লীগের মগজে খুব ভালোভাবে কাজ করছে। তিনি বলছেন যে খুব শীঘ্রই আমরা দেশে ফিরব, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাব, আমাদের রাজনীতি করার অধিকার এবং মিথ্যা মামলায় হাজার হাজার রাজবন্দীদের মুক্তির জন্য আমরা আন্দোলন করব। তিনি আমেরিকা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তাদের সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকা ছিল, যেটা তিনি এর আগেও বলেছেন, কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার বক্তব্যের মাধ্যমে তার ইন্টারভিউতে সেটা অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে আমেরিকার কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই। নওফেল আবারও তার বক্তব্যটাকে রিপিট করলেন, বলছেন আমেরিকা তাদের স্বার্থ হাসিল করে আমাদের দেশের এক্সট্রিমিস্টদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, অর্থাৎ দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা আমাদেরকে সরিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য। এবং তাদের স্বার্থ আমেরিকা ইউনুসকে বসিয়ে যে হাসিল করেছে, এই ব্যাপারগুলোও যে তিনি বলছেন, এবং এটা আমরা দেখছি যে আমেরিকার মানে স্বার্থ বাস্তবায়ন করা এই যে চুক্তিকে বেশিরভাগ মানুষ দেশের বলছেন গোলামির চুক্তি, সেই ব্যাপারগুলো আমরা দেখছি। অর্থাৎ তিনি বলছেন যে আমেরিকা মূলত এক্সট্রিমিস্টদের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এবং পৃষ্ঠপোষকতা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এদেরকে আগে পৃষ্ঠপোষকতা দেন, তারপরে দেশে সাম্প্রদায়িক আছে, জঙ্গি আছে এই বলে সেই দেশ দখল কিংবা সেই দেশে আক্রমণ করার যে টেন্ডেন্সি আমেরিকার, সেই টেন্ডেন্সি একেবারে পুরাতন থিওরি তাদের। এটা যে কেউ অত বেশি গবেষক হওয়া দরকার হয় না, যে কেউই এটা বোঝে, তাদের কৌশলগুলো বোঝে। এখন মহিবুল হাসান চৌধুরীর যে কথা, তার কথাই বাহাউদ্দিন নাসিমের কথাতে আরও স্পষ্ট ছিল ব্যাপারটা, যে শেখ হাসিনা বীরের বেশে স্পেশাল বিমানে ফিরবেন, যে বিমান বাংলাদেশ সরকার পাঠাবে, এবং মানে সেটাই হবে নতুন গণ অভ্যুত্থান, সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান, এই ব্যাপারগুলো বলেছেন। সেরকম সরাসরি ল্যাঙ্গুয়েজ না থাকলেও নওফেলের কথার মধ্যেও সেরকমটাই আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছেন। এখন তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ফিরতে চাচ্ছেন, মানে কোন দিক থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, গ্রিন সিগন্যালটা আসলে কোথা থেকে এসেছে, কে আপনাদের গ্রিন সিগন্যাল দিয়েছে, কোনো মানে বিদেশি শক্তি, নাকি সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, সরকারি গ্রিন সিগন্যাল দিয়েছে? সেই প্রশ্নের টেকনিক্যাল উত্তরে তিনি বলেছেন আমাদের গ্রিন সিগন্যাল আমাদের জনগণ, আমাদের জনগণের ভালোবাসা। পরিস্থিতি পাল্টে গেছে, জনগণ এখন চাইছে আওয়ামী লীগ ফিরুক, ওটাই আমাদের গ্রিন সিগন্যাল, ওটাকে কেন্দ্র করেই আমরা ফিরতে চাই। মুখের কথা যদিও এটা কৌশলগত রাজনীতির কথা, কিন্তু প্রকৃত সত্যটা তিনি হয়তো বললেন না, যে কোথাও না কোথাও একটা সিগন্যাল তো রয়েছে, যে সিগন্যালের কারণে শেখ হাসিনা ফিরবেন, আদালতে আত্মসমর্পণ করবেন, বিচারের মুখোমুখি হবেন, ভয় পাবেন না। এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথার পেছনে পর্দার আড়ালে অনেক যদি কিন্তু থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেটা কি আমরা এখনো কনফার্ম নই, সেটা হয়তো সময়ই বলে দেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2025-এর মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমের কাছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব তোলার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রথম আলো, ডেইলি স্টার, সুশীল সমাজের একটি অংশের যে পক্ষ, যারা কিনা বহু বছর ধরে, মানে বহু দশক হয়ে গেছে এখন
আওয়ামী লীগকে রিফাইন করতে চান, শুদ্ধিকরণ করতে চান, মূলত সোজা বাংলা ভাষায় আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতে চান, সেই পক্ষটি খুব চাঙা হয়ে উঠেছিলেন। শেখ হাসিনা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন সে প্রসঙ্গে এত যে সাক্ষাৎকার 2025-এর শেষে তিনি দিয়েছেন, তখন কোনো স্পষ্ট প্রশ্ন তাকে কখনো করা হয় নাই। তাকে বারবার দল সংগঠিত করার ক্ষেত্রে, দলের নেতৃত্বে পরিবর্তন আনার ক্ষেত্রে তিনি কি ভাবছেন, দলের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা আসবে কিনা, এসব প্রশ্ন করা হয়েছিল। এবং তিনি তখন সবসময় বলেছেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিজেই তার দলের নেতৃত্ব পছন্দ করবে। এই দফায় যখন 17ই মেকে ঘিরে তিনি আবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন, তখন প্রথম হিন্দুস্তান টাইমসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আবার রিফাইন করা যায় কিনা, এই বিষয়েও তো আলাপ হয়েছে, এবং এই নেতৃত্বে পরিবর্তন মানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ কি ভাবছে। তখন শেখ হাসিনা স্পষ্ট করে ওই হিন্দুস্তান টাইমসেও বলেছিলেন যে বিরোধীরা এবং ষড়যন্ত্রকারীরা বারবার এই রিফাইন্ড, পিউরিফিকেশন, শুদ্ধিকরণ, পবিত্রকরণ এসব নানা টার্ম দিয়ে, নানা রকম নাম দিয়ে আসলে দলের ভেতরে ভাঙন ধরাতে চায়, দলের আত্মবিশ্বাস, কর্মীদের আত্মবিশ্বাস নষ্ট করতে চায়। শেখ হাসিনা 2024-এর আগস্ট থেকে এখন পর্যন্ত দলীয় কোনো ফোরামে কোনো ইঙ্গিত দেন নাই একবারের জন্যও যে তিনি দলের দায়িত্বে আর থাকবেন না, তিনি তার পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কারো হাতে দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, তার দলের নেতা কর্মীদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। বরং বারবার তিনি স্পষ্ট ভাষায় এই কথাটাই বলেছেন যে মহান আল্লাহ তাআলা যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে 2024-এর 5ই আগস্ট, তিনি জানেন তার নিশ্চয়ই একটা কোনো দায়িত্ব আছে বলেই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি ফিরবেন দলের নেতা কর্মীদের কাছে বাংলাদেশকে রক্ষা করতে। এ দফায় দ্য ওয়ালকে যে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, সেখানে ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার স্পষ্ট ভাষায় তার সাক্ষাৎকারটির দ্বিতীয় কিস্তি শুরুই করেছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ দিয়ে। তিনি বলছেন যে এই রিফাইন্ড বা বিশুদ্ধ আওয়ামী লীগ ধারণাটার প্রস্তাবটির কপিরাইট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। মানে প্রথম আলো, ডেইলি স্টার সেই ধারণা বহু দশক ধরে বাংলাদেশের মানুষের মনের ভেতর দিয়েছে বটে, কিন্তু এ দফায় যে এই কপিরাইট ওয়াকারুজ্জামানকে দিতে হবে তা অমল সরকার ঠিকই বলেছেন বটে। এবং তিনি বলছেন যে শেখ হাসিনা দলের সভাপতির পদ ছেড়ে দেবেন, দলীয় পদ থেকে সরে যাবেন ভাবমূর্তি খারাপ নেতারা, আওয়ামী লীগের হাল ধরবেন তুলনামূলকভাবে স্বচ্ছ ভাবমূর্তির নেতারা। এই প্রস্তাবটির কপিরাইট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, যাকে আওয়ামী লীগ 2024-এ শেখ হাসিনার সরকারের পতনের অন্যতম নেপথ্যের মির্জাফর বলে চিহ্নিত করেছে। এবং তারপর তিনি এটা বলছেন যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের খবর যে সেনাপ্রধানকে হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরির অ্যাসাইনমেন্ট দিয়েছিল মার্কিন ডিপ স্টেট, কারণ অমল সরকার সূত্র মেলাচ্ছেন হাসনাত সার্জিসের সঙ্গে 2025-এর মার্চের ওই বৈঠকের আগে সেনাপ্রধান আমেরিকা ঘুরে এসেছিলেন। এবং তারপর অমল সরকার বলছেন যে এরপর পদ্মা মেঘনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, আওয়ামী লীগকে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে না দিলেও শেখ হাসিনার দল অটুট, হাসিনার নেতৃত্ব নিয়ে দলের কেউ প্রশ্ন তোলেনি। এমন অবস্থায় শেখ হাসিনা যখন আবারও ফাঁসির সাজা মাথায় নিয়ে দ্রুত দেশে ফেরার কথা প্রকাশ্যে ঘোষণা করছেন, তখন তিনি শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা এ বিষয়ে কি ভাবছে। মানে ওই ওয়াকারুজ্জামানের ওই প্রস্তাবের বিষয়ে শেখ হাসিনার ভাবনাটা কি রিফাইন্ড আওয়ামী লীগে, এমন প্রশ্ন কিন্তু এর আগে আর কোন সাংবাদিক শেখ হাসিনাকে এত সরাসরি করেন নাই। শুধু তাই নয়, অমল সরকার প্রশ্নটা করেছিলেন এমন ভাবে যে আপনার পুত্র সজীব ওয়াজেদ জয় কমাস আগে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আপনি দেশে ফিরে গিয়ে রাজনীতি থেকে অবসর নিতে চান, দলের সভাপতি পদ থেকেও সরে দাঁড়াবেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
পুত্র কি মায়ের কথাই বলছেন? মনে করে দেখেন ওই যে আল জাজিরার সাক্ষাৎকারটাতে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলে বসলেন যে তার মার বয়স হয়ে গেছে, কাজেই মা দেশে ফিরলেও নিশ্চয়ই রাজনীতিতে সক্রিয় থাকবেন না। অথচ সজীব ওয়াজেদ জয়ের মায়ের মুখ থেকে কখনো আমরা সে কথা শুনিনি। তিনি বারবার নেতাকর্মীদের বলছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে ফিরবেন, এবং যতগুলো সাক্ষাৎকার এ যাবৎকালে তিনি দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন, প্রতিটিতে সেটা স্পষ্ট করেছেন। আর এখন তো বলছেন দ্রুত ফিরবেন, 6 মাসের মধ্যে ফিরবেন, কেউ কেউ বলছেন আগস্টের মধ্যে ফিরবেন। এখন অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, জয় যেটা বলেছে ঠিক বলেছে, আমি নিজেও তাই মনে করি। মানুষের জীবনে অবসর একটা স্বাভাবিক প্রক্রিয়া। আওয়ামী লীগের বিগত দুটো জাতীয় কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। তবে বর্তমানে বাংলাদেশের জনগণ যে ভয়াবহ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে বিশ্রাম নেব? এই দুঃসময়ে দেশের জনগণকে আমি ছেড়ে যেতে পারি না। তার মানে শেখ হাসিনা কোনোভাবেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না, পিছপা হবার কথা ভাবছেন না। কারণ তিনি জানেন যে তিনি গিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দলের নেতা কর্মী সমর্থকদের যে দুঃসহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, বা শেখ হাসিনা এই সাক্ষাৎকারের প্রথম কিস্তিতেও যে বলেছেন যে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ফেলা হয়েছে 2024-এর আগস্টের পর থেকে। সারা বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, যে সম্প্রীতির সম্পর্ক মানুষে মানুষে, সেগুলোতে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। কাজেই জনগণকে নিয়ে আবার দেশ গঠনে, দেশ উদ্ধারে তাকে ফিরতে হবে। শেখ হাসিনা সে দায়িত্ব থেকে কোনোভাবে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন না বা পিছপা হচ্ছেন না, বা তিনি এমন কোনো মানসিক অবস্থা বোধ করছেন না যে তিনি মনে করেন এ অবস্থায় নেতৃত্ব থেকে তার সরে দাঁড়ানোর কোনো উপায় আছে। কিন্তু অবসর তো শেখ হাসিনা নিতে চান। প্রতি কাউন্সিলে প্রকাশ্য বক্তৃতাতেই তো তিনি অবসরে যাওয়ার জন্য যাতে দল নতুন নেতৃত্ব নির্বাচন করেন সেটা স্পষ্ট করেছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো থেকে আমি আরেকটা বিষয় স্পষ্টভাবে বুঝি যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে বসিয়ে দেবেন এবং তিনি আওয়ামী লীগের মতো একটা বিশাল দলের নেতা হয়ে বসবেন, কারণ তিনি শেখ হাসিনা পুত্র। এই সমীকরণটাতেও শেখ হাসিনা বিশ্বাস করেন না। শেখ হাসিনা মনে করেন যে দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করেই পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সেটাও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমানাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করেই আমি অবসর নেব। সাধারণ মানুষের ভাগ্য নিয়ে দেশ বিরোধী কোনো গোষ্ঠী যেন ছিনিমিনি খেলতে না পারে, আমি সেটা নিশ্চিত করব। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান নীতি আদর্শ ভিত্তিক একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ নিশ্চিত করে তবেই আমি বিশ্রাম নেব। আমার এই জায়গাটা পড়ে এক রকমের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে শেখ হাসিনা এই সংকটকাল যখন পার করছেন তখন তিনি দলের মধ্যে এরকম তরুণ নেতৃত্বের খোঁজ পাচ্ছেন যারা তিনি মনে করেন যে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করবে, এবং একটা দেশ বিরোধী শক্তি যাতে কোনোভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আবার ছিনিমিনি খেলতে না পারে, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান একটা দেশ গড়ে তুলতে পারে, এরকম একটা শক্ত তরুণ নেতৃত্ব তিনি আগামীর আওয়ামী লীগেও দেখতে পাচ্ছেন এবং তিনি বলেছেন যে তিনি সেটাও নিশ্চিত করবেন। তারপর অমল সরকার তার সাক্ষাৎকারে বলছেন তার মন্তব্য হিসেবে যে দ্য ওয়াল নির্দিষ্ট সূত্র থেকে জানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কিছু দেশ আওয়ামী লীগের পুনর্বাসনের শর্ত হিসেবে শেখ হাসিনাকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। শেখ পরিবারের কেউ দলের নেতৃত্বে থাকুক সেটাও তারা চায় না।
এই প্রস্তাবও আসলে হাসিনা ও শেখ পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনারই অংশ এবং এর পেছনে বাংলাদেশের অপর দুই প্রথম সারির দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর মদত আছে বলে আওয়ামী লীগের অভিযোগ। এই কথাগুলো কিন্তু গত কয়েক মাসে 2025 থেকে বারবার বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় এসেছে যে এগুলো আসলে ইউরোপ আমেরিকার চাওয়া এবং তাহলেই আওয়ামী লীগ তো রাজনৈতিক পরিসরে ঢুকতে পারে এমন একটা খবরও এমনকি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত বিভিন্ন মহলের মধ্য থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রচারের চেষ্টা করা হয়েছে। এখন সাক্ষাৎকারে এ ব্যাপারে অভিমত জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এই দলের নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। আমি নিজেও কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি। মানে 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের কাউন্সিল তাকে সভানেত্রী করার সিদ্ধান্ত নেয় এবং শেখ হাসিনা কিন্তু 1981 সালে সভাপতি হয়েই দেশে ফিরেছিলেন। এবং শেখ হাসিনা বলছেন কাজেই নেতৃত্বে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেবলমাত্র দলীয় কাউন্সিল তথা আওয়ামী লীগের নেতাকর্মীদের। এক্ষেত্রে বাইরের কারো পরামর্শ অপ্রাসঙ্গিক, অন্য কারো প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নীতিতে নাই। শেখ হাসিনা তাই বলছেন যে গণতন্ত্রের কথা যারা বলেন, মানে তিনি আমেরিকা ইউরোপের কথা বলছেন, আবার কোন দলের নেতৃত্ব নির্ধারণ করে দিতে চান, তাদের উদ্দেশ্যে বলবো এটা গণতন্ত্র নয়, এটা নতুন ধরনের উপনিবেশবাদ, কলোনিয়ালিজম। বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও ভাগ্য পরিবর্তনের অধিকার অর্জন করেছে। তারা কোনো নতুন উপনিবেশবাদ চায় না। শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির কোনো বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। অমল সরকার প্রশ্ন করেছিলেন যে এই যে 2024 আগস্টে দিল্লি যেতে হওয়ার পর থেকেই তিনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে একেবারে জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, যার ফলে তৃণমূল অন্য সময়ের চেয়েও বেশি সংগঠিত হয়ে উঠেছে এবং তৃণমূলের নেতাকর্মীরা সাহস, মনোবল হারায়নি, দল অটুট আছে। এটা কি করে সম্ভব হলো? শেখ হাসিনা বলছেন 1981 সালেও তিনি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলেন তখন এই কর্মীরাই ছিল তার স্বজন, তার আত্মার আত্মীয়। তখনও আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি, কর্মীদের কথা শুনেছি, তাদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছি। কর্মীদের সঙ্গে এই নিবিড় যোগাযোগ জাতির পিতা বঙ্গবন্ধু শিখিয়েছেন আমাকে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে যেমনটা আছে, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের আগে বাংলাদেশ জুড়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কুড়ে ঘরে যাচ্ছেন, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় মানুষের সঙ্গে কথা বলছেন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ঢুকিয়ে দিচ্ছেন ওই মানুষের মনে। শেখ হাসিনা সম্ভবত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রেখে দলের নেতাকর্মীদের এমন পর্যায়ে প্রস্তুত করে এনেছেন যে এতটা আস্থার সঙ্গে বলতে পারছেন যে খুব দ্রুত ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, আর এমন দুঃসময়ে দলের নেতা কর্মী আর বাংলাদেশের জনগণকে তাঁর ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।